আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে এখানে বসছি কেন? আপনাদের লগে কিছু কথা বলবো তাই। আমার কথাগুলো শুনবেন। কেউ আমি আমার এই গল্প বলতে চাই, জীবন কাহিনী বলতে চাই, বাস্তবতা বলতে চাই। বাস্তবতা কি? বাস্তবতাটা কি? আমার পরিবার, আমার ছোটো থেকে বেড়ে ওঠা, কীভাবে আমি আজ এত বড় হলাম, এই ল্যাংটা শিশু থেকে এত বড় কীভাবে, এটাই। আল্লাহ, আমার মা, আমার বাবা, আমার মা এবং আমার বাবা ভালো। মা, আব্বু আব্বুই ছোটো থেকে আমার জীবন অনেক কষ্ট গেছে। কষ্টের ভিতরে থাকলে তার কষ্ট বোঝা যায় না। কষ্টের ভিতরে থাকে কষ্ট বোঝা যায় না। কষ্টের ভিতরে থেকে কষ্ট কেমনে বুঝি? আছি কষ্টের ভিতরে, সুখের দেখা পাইনি, শান্তিরই পাইনি, তাহলে সুখ শান্তি বলে আছে কি না আছে এটি তো আমি জানি না। আমাদের কষ্টের ভিতরেই ভালো আছিল না। কোন সময় কোনো কিছু কিছু ফিলই করিনি। যে আমি ভাবছিলাম যে আমি যেমনি চলি সবাই এমনিই চলে, সবার জীবন এমনই। তো একটু বড় হইলে বরং বুঝলাম যে না, আমার মতো সবাই না, আমার মতো সবাই না। সবার বাবা আছে, আমারও বাবা আছে, তো সবাই বাবার সব কিছুই আছে, বাপের শাসন আদর সব কিছুই আছে, আমার নাই। আমার খালি বাবা আছে, আমি এটুকুই জানি। আমার বয়স যখন 4 বছর তখন আমার বাবা আমাদের ছেড়ে চলে যায়। আব্বু দ্বিতীয় বিবাহ করে আমার আম্মুকে রেখে, তো তার নিয়ে চলে যায় সম্ভবত চট্টগ্রাম চলে যায়। তো যাওয়ার পর তো মনে হয় আমার আম্মু যেটা বললো যে আমাদের আর কোনো খোঁজখবর নেয় না। 4 বছর বয়স, আমিও বুঝি না। তো মাঝে মধ্যে আর কি আমার বাপে গ্রামে আসলে মাঝে মধ্যে বলতে ওই 7 বছর 5 বছর 6 বছর পরে যদি একবার আহে, 2-1 দিন হয়তো থাকতো, বা আমার ফুবুকে বাড়ি দিয়ে বেড়াইতো। আমার 6টা ফুবু আছিল, ওই বাড়ির যারা যে ফুবুরা আছে হাগুবার সাথে বেড়াইতো। আমার আম্মুর লগে ওরকম কথাবার্তা বলতো না, আমার ঘরে ওরকম একটা ভালো পাইতো না। আমি কখনো ডাকিও নাই আমার বাপেরে, কি ডাকো, আমি চিনি না। আমার আব্বু হয়তো মানুষ কিছু, এই যে তোর আব্বু ডাক, এমন করলে কী করে আব্বু ডাকা যায়? হ্যাঁ, আমার জন্ম দিয়েছে ঠিক আছে আমার আব্বু, কিন্তু আমার তো মনে করেন যে আব্বু কারে, আমার অন্য সময় জন্মতে ডাইকে এসে আব্বু, হঠাৎ করে একটা যদি একটা বড় বলা বান্ডা যদি একজনে কয় যে আর আব্বুটা, বিষয় কেমন এলো, আমি ডাকতাম না, ভালো লাগতো না, আমার মুখে আইতো না। কীভাবে ডাকে মানুষ আব্বু ডাকলে আমি তাকাই থাকতাম, হ্যাঁ আব্বু কেমন শুনে, ভালো লাগে না? কিন্তু আমার কাছে ভালো লাগে না, তো যার আব্বু আছে তার কাছে তো ভালো লাগে। এর লেগে তারা ছোটো থেকে ডাইকেছে আব্বু বাবা, আমি কিছুই ডাকি না। আমি ডাকছি দাদা, দাদিরে ডাকছি নানু। আমার নানুই ডাকি, আমি দাদি কোনো সময় ডাকি নেই, নানুই ডাকি। দাদি, নানু, দাদা, মা, কাকু, বড় কাকু ছিল, চাচা, কাকু আমারে মনে করেন দিয়া ওই কিছু দিতে হবে, যে পোশাক আছে এই জায়গাটা। আর এখন গরিব ফ্যামিলি, আমাদের জায়গা সম্পদ এরকম নাই দাদার, ওই আমরা এটা বিক্রি করে বাড়ির যে
হাঁস মুরগি এটা এটা হইতো, ফল ফ্রুট এগুলো বিক্রি করতাম, এই এমনি চলতো সংসার। সংসারে আমার সংসারটা এমনিই চলতো। আমার দাদা, ওই পরে আমার কাকা একটা গরু কিনছিল, এই গরুর দুধ বিক্রি করতাম আমি। আমার দাদাই করতো, তারপরে আমি একটু ক্লাস ধরলাম পরে, পরে 4-5 যে বছর উঠলাম, ওর সাথে আমি দুধ বিক্রি করি, বাজারে যাই, আমি সকালে বাজারে যাই, দুধ বিক্রি করি, চাল কিনি, 1 কেজি দুধ বিক্রি করি, 1 কেজি চাল কিনি, চাল কিনে নিয়ে আসি। এই আর কি। এমনি জীবন গেছে, বাপের আর দেখা পাইলাম না। বাপও মনে করেন যে ওইরকম আমার কোনো সময় খোঁজ খবর লয় নাই। বাপের গল্প বললে কি, আল্লাহ আরে হেদায়েত দেন। পরে 2008 সালের দিকে নারায়ণগঞ্জ চলে আসি। আমি আসতে চাই না প্রথমত, আমি ঢাকা শহর আগে অনেক ভয় পেতাম, অনেক বলতে অনেক। ঢাকা শহর আমি টিভিতে দেখছি আগে আগে ওই যে বৃহস্পতিবার শুক্রবার, তারপরে আবার এই শুক্রবার শনিবার যে ছবিগুলো দিছিল, সাপ্তাহিক সিনেমা ছবিগুলো, ওইগুলো উঠে দেখতাম, হ্যাঁ রে ঢাকা কী গাড়ি, অনেক গাড়ি, এত গাড়ির ভিতরে মানুষ কেমনে চলে এই গাড়ির। আমি কই না, আমি ঢাকা ঢাকা যামই না, ঢাকা আমি কোনো প্রকারে যাম না, ঢাকা গেলে আমি গাড়ির তলে পড়ে যাবো, আমি ঢাকা যাব না। পরে আমার মামাতো বোনেরা, পরে আমার খালা, আরও আত্মীয় স্বজন অনেকে বুঝেছে যে ঢাকা যা, রেলে ভালো লাগবো, আর আইতে চাবি না, ঢাকা ভালো লাগবে। পরে আমার ঢাকা এলাম, ক্লাস এই সময় আমি ক্লাস 6-এ পড়ি। আমি 6-এ পড়ি বলতে 5-এ পড়ে, প্রাইমারি স্কুল তো 5-এ পড়ে গিয়া দাখিল মাদ্রাসায় 6-এ ভর্তি হয়েছি। তো দাখিল মাদ্রাসায় 6-এ ভর্তি হয়েছি, 6-এ ভর্তি পরীক্ষা মানে প্রথম সময় পরীক্ষা দিলাম, 3 মাস না 5 মাস পরে একটা পরীক্ষা দিলাম, দেওয়ার পরে আর পরে ওই শেষ, ওই মাদ্রাসায় যাওয়া শেষ, এরপরে আর মাদ্রাসায় যাওয়া হয় না। পরীক্ষা কী হয়েছে না হয়েছে কিছুই জানি না, ওই ঢাকা চলে এলাম। তারপরে তো এই যে গার্মেন্টস, এই যে কর্মজীবন শুরু হইলো, আইয়া নারায়ণগঞ্জে একটা গার্মেন্টসে কাজে লাগলাম, এই 1662 টাকা বেতনে। ওই যে কর্মজীবন শুরু 2008-এ, এই আমি এই কর্মই করতে আসছি, এই গার্মেন্টসতে ডাইং, এই ডাইংকে আছি এখন। গার্মেন্টসের ডাইংয়ের একটা সেক্টর, ডাইং টেক্সটাইলে কাম করি, আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। জীবন আরও অনেক কথা আছে, এগুলো বলতে চাই না, বললে কী হইব। কিন্তু মানুষকে 2 বিয়া 3 বিয়া চাই, আমার ইসলাম, হ্যাঁ ইসলাম শরীয়তে জাহাজ আছে 4 বিয়া করতে পারে, কিন্তু মানুষ এমন কি, তুমি দ্বিতীয় বিয়ে করলা, তৃতীয় বিয়ে করো, চতুর্থ বিয়েও করো, খোঁজ খবর তো রাখবা। বা তোমার সামর্থ্য নাই, তুমি বিবাহ করছো, তারপর তো আগলাই রাখার যে একটা চেষ্টা, তুমি সেটা তো করবা। পারো না পারো এটা তো আল্লাহ আল্লাহ তোমার দেখবো, তুমি চেষ্টা করো। তুমি একবার চেষ্টাই করলা না, তুমি এগুলো কিছু মনেই করো না, যে আমার আগের একটা পরিবার আছে, বাচ্চা আছে, এগুলোর কথা তো মনেই করে না। এরা কেমন মানুষ? আমার বাপে এখন বর্তমানে বা এলাকার মানুষ বর্তমানে আর কি যোগাযোগ হয় মাঝে মধ্যে, তো আর কি বাপে ওইসব বললে তার বাপের লাগে কথা বলাও যায় না, বলিও না। কিন্তু এলাকাবাসী, চাচি, চাচা হেরা কয় তোর বাপে ভুল করছে, ভুলের তো আছে আছে না। এটা এটা আমি আবার মাঝে মাঝে আমি একটু অন্যরকম, অন্যরকম বলতে আর কি, আমি অনেক অন্যরকম বলতে শান্ত স্বভাবের, আমার মানুষের কেচাল বেচাল ভালো লাগে না। আমি কখনো যে আমার জীবনে করে আমি একটা বকাও দিইনি, কেউ লাগে মারামারিও করে না, আমার কোনো শত্রু নেই, আমার বন্ধু আছে, আমার কোনো শত্রু নেই।
আমি সবার লোকে মিলামিশা। সেক্ষেত্রে আমি কয় যে তোর বাপের বয়স হয়ে গেছে গা, তোর বাপের টিয়া পয়সা দিবি দিবি। আমরা একটু চলতে পারি না, আমরা আমার বাপের কেমন দেবো? বাপে আমাগুলোকে কি করছে জীবনে? বাপের লোকে তো জীবনটা এই অবস্থা আছে, গার্মেন্টস করতে দিতেছে, আছে লেখাপড়া করতেলাম না। বাপ থাকলে হয়তো লেখাপড়া করতে পারতাম, এখন আক্ষেপ মনের ভিতরে যে হয়তো পারতাম, আবার মনে হয় কেন পারবো। আমার ওই ঘরে আমার ছোট ভাই আছে, আমার আব্বু যে দ্বিতীয় বিবাহ করছে সেই ঘরে আমার ছোট দুইটা ভাই আছে, একটা বোন আছে। ওরা তো লেখাপড়া করতে পারেনি, তাহলে আমি কেমনে পারতাম? ওরা ওই যে ফাইভে পড়ছে, 2-3 পড়ছে, এই অবস্থা। ছোটো বোনটা মনে হয় বা বর্তমানে মনে হয় এইটে পড়ে মাদ্রাসায়। তাহলে ওরাও তো পড়তে পারে না, ওরা তো বাবার লাগে ছিল। তাহলে আমি এই আক্ষেপ করে বুঝাই, আল্লাহ যা করে ভালাই করে। আমার দাদা 6 পর্যন্ত পড়াইছে, এটাই অনেক। দাদা অনেক ভালো ছিল, দাদার লাগে আমার এখন অনেক খারাপ লাগে। কিন্তু দাদা আমার মার লাগে, দাদি মার লাগে অনেক খারাপ ব্যবহার করতাম, দেখতাম। তারপর আমি দাদার পক্ষ নিয়ে এই কথা বলতাম, কেমন তারা ফাও ধরে গেছে। দাদার লগেই মানে আমার ভালো একটা বন্ডিং, ভালো সম্পর্ক ছিল। দাদা আমার অনেক ভালো হইত, দাদিও অনেক ভালো হইতো। তা মা মা দাদি কেসার লাগিয়েই থাকতো, তা আমি দাদার পক্ষই নিতাম। হ্যাঁ না, তো দাদা আমার ভালো পায়, এই এক সত্য। আর বুঝতাম দাদা যেগুলো করে এগুলো বাধ্য হয়ে করে, অভাবে করে। পোলা আমার আমার বাপে আর আমার চাচায় দুইজনে ঢাকা এই চট্টগ্রাম শহরে থাকে। কেউ ওই বাপ মার এরকম করে খোঁজ খবর লয় না। এই আমরা কলা কচু এটা হেটা দুধ কলা কচু এগুলো বিক্রি করে চলাফেরা করি। এগুলো বেচে আমরা মনে করেন চাল কিনি, এটা কিনি এটা কিনি, একটা পরিবারে যা লাগে সব কিছু এই বেচা কিনার উপর দিয়ে চলে। আমার বাপও দেয় না, আমার চাচাও দেয় না। চাষে দেয় মাঝে মাঝে, ওই যে দিত আপনার গিয়া ওই 2 বছর 3 বছর 4 বছর পর পর একবার আইতো, এই এক সপ্তাহ বাজার করতো, এই আর কি খাওয়া দাওয়া করতাম এই একসাথে। এই কোনো টাকা পয়সা দিত না। তো এই ক্ষেত্রে আমার মানে আমার দাদা খারাপ ব্যবহার করতো আমার মাল লাগে, বা দাদিও করতো যে চললে যা, তুই এনে পরে রয়েছিস কে, তুই যাস না কে, এই আবি যাবি কথা কইতো। মা তো আমার ঘর থেকে যাইতো না। আর আমার দাদা চাইতো বা দাদি চাইতো যে আমার মায় আমার রাইকে চলে যাক। আর নিজেরই খাইতে কষ্ট হয়, বউ খাওয়াইব করতে, এই পোলাপান নাতি এটিতে বাধ্যতা খাওয়াইতে হইব, এই বউ কেমনে খাওয়াইব? এই আমার মায় মাসে বাসায় কাম করতো। এইবার ধান আগে তো মনে করেন যে বর্তমান তো গ্রামগঞ্জে মেশিন আছে, আগে মেশিন ছিল না। আগে আপনার গিয়া কি মারাই মেশিন, তো ওইটা আগে ছিল না। আগে ওই পায়ে মরাইয়া ওই ধান লইতো, তো ওই ধানেরই কাজ কাম করতো মায়, এটা করতো। এই এমনি চলতো। পরে অনেক কষ্ট করার পরে এক সময় 2004-এর দিকে নানু মারা যায়। নানু মারার আগে মায় অনেকবার ঢাকা আইতে চাইছিল, ঢাকা আইতে দেয় না, কেউ আইতে দেয় না। নানু কইছে আমি মরে লই, পরে তুই যাইস। পরে মায় নানু মারা 4 সালে নানু মারার পরেই মায় ঢাকা আইছে, ঢাকা মিরপুরে গেছে। আর আমার আসছিলাম দাদার কাছে, আর আমার ছোটো বোনটা রেখে গেছে আমার ছোটো খালার কাছে নানি বাড়ি। ওই সময় আমার খালার বিয়ে হয় নাই, ছোটো খালায় নানি বাড়ি রেখে গেছে আমার খালার কাছে। তো এই এমনি আর কি জীবনটা আর কি। পরে এই নানু মরার পরে ওই আমার আবার মার এর ভিতরে মার একটা অসুখ হয়েছিল, এই আমাকে বাড়ির দাদাকে বাড়ির মার একটা অসুখ হয়েছে। তো আমরা খাইতেই পাই না, আমরা এটা বিক্রি করি, 1 কেজি চাউল আনি খাই। আমার দাদা চিকিৎসা করাবে করতে বা হ্যাঁ কি আছে। পরে দাদা আমার মামা করে খবর দিল যে এরম পুত্রা তোমার বোন অসুস্থ,
পরে আমার নানি আর কি কে জানি আইয়া আমার মায়ের লই গেল, চিকিৎসা মিকিৎসা করলো। এই যে মায় নানি ঘরে গেছে, মায় আর কোনো সময় আর বাড়িতে আহে না, আইলো ওই হঠাৎ আইসে, আইয়া হয়তো 2-1 দিন থাকছে গেছে নানি ঘরে। ওই নানি ঘরেতে মায় নানু মরার পরে ঢাকায় এলো। ঢাকায় ইয়া কী হলো, ওই যে মার আবার শ্বাসকষ্ট আছিল, মায়ের গার্মেন্টসে কাম করতে পারতাম না, মায় ওই যে বাসা বাড়িতে কাম করলো। এই বাসা বাড়িতে কাম করতো, ওই কাম করে টিয়া পয়সা নিজে ওষুধ পানি খাইতো আর আম করে দিত, এই এমনি এমনি চলছে। মায়া আমগুলো অনেক কষ্ট করছে, বাবাই আমার আব্বু কিচ্ছু করে না। কষ্ট লাগে কিন্তু কান্দো না, এগুলো কি অভ্যাস হয়ে গেছে না, আমি এখনো কানতারি না, মায় মরণ কাঁদছি, খাই খেয়েছেন আমি না অনেক হয়ে গেছি, কেমন জানি হয়ে গেছি, আমার কান্দো না, আমার অনেক সিরিয়াস মুছে কান্দো না, কি লেগে হয় না জানি না, কান্তারি না। কিন্তু আমার এক সময় একবার আমি কাঁদছিলাম ছোটোবেলায়, একজন আমার খাওয়া নিয়ে একটা কথা বলছিল, আমার আমার ফুপুর যা কইছিল, মানে আমি ফুপু আমার পাশে বাড়ি একটা ফুপু আছে, তো ফুপু বাসা গেছিলাম, ফুপু আমার জিগেলো, আমার নাম সোহেল, আমার জিগেলো, ফুপু জিগেলো কে শুনলা, ফুপু এমনিটা শুনলা খাইছোস, আমাকে না ফুপু আমি খাই নাই, নানি রাঁধতে আছে গিয়ে খামনি দুপুরবেলা। তো কইতেছে আর কি যে তাহলে কর তুই আমি খাওয়ান দিতে আছি, পরে আমার ফুপু পানির জগ গ্লাস আর প্লেট দিল, আর ফুপু খাওয়ান আনতে গেছে, এই সময় ফুপুর জালে আইসে পাশের রুম থেকে আইয়া আমার আমার বলতেছো শরীরে তো কামের সময় পাওয়া যায় না, খাওয়ার সময় ঠিকই পাওয়া যায়। এই কথাটা বলার লগে লগে না আমার চোখ দিয়ে পানি হয়ে পড়ছে, চোখ দিয়ে পানি হয়ে পড়ছে। কি কথাটা কইলো, খাওয়ার প্লেটটা দিয়ে, এটা কোনো কথা? আমার এই কথাটা কইলো, আমি কানতে কানতে পরে প্লেটটা হাতটা ধুয়ে আমি আই পড়ছি, বাড়িতেই পড়ছি, বাড়িতে কান্না করে দিছি, কানতে কানতে আইসি, পরে বাড়িতে কানতে আসি, দাদা গেল দাদা কি হয়েছে, তো দাদা কইলাম দাদা এরম এরম, পরে দাদা গেছে ফুকুর, যাই ফুকুরে রাগারাগ করছে যে আমার নাতিকে তো ভাত খাইতে ছিল, পরে ফুকু কইলো যে আমি তো কিছু কই নাই, কইছে ওই ঘরের মানুষে। পরে দাদা অনেক কথা কইল, তোর আমার নাতিরা তো রক্ষণ কই নাই, পরে এই এই অবস্থা। দাদা মারা গেল, পরে আমি এই যে ঢাকা এলাম, মা ঢাকা শহরে আইলো, পরে মা আর কাজ কাম করতে পারে না, এরকম একটা ভালো করে করতে পারে না, নিজেরা ওষুধ বেরি খরচই হয় না, যে কাজ কাম করে কষ্ট হয় কিন্তু নিজের খরচ মরচ হয় না, নিজেই চলতে পারে না, আমার ঘরে কী দিব। পরে আমি এই যে শিখছি পড়ি, পরে আমার কইল বাবা তুমি আইয়া পড়ো, আমার ঘরে গরিব মানুষ আমরা পড়ালেখা করে কী করবা, তুমি আইয়া পড়ো, আইয়া মায়া তুমি একলাগে থাই, আমরা কাজ কাম করি। পরে আমি করলাম আমি যাইতে না প্রথম, যে না আমি যাম না ঢাকা শহর কি গাড়ি করে আমি ঢাকা শহর যাইতাম না, আমি ঢাকা শহর যাম না, আমার ঢাকা শহর ভালো লাগে না, যাইতে চাই না, আমার গ্রামেই ভালো। পরে অনেক বুঝে মুঝে মায়ে নিয়ে এলো, মা আমার ঘরে নিয়ে এলো, আমার নিয়ে এলো, আমার ছোটো বোনটা রাখ এলো, ছোটো বোনে পড়তেছে আর আমি ঢাকায় আইছি, মা আর আমি, ওই মা একটা বাসায় কাম করে, আমি গার্মেন্টসে কাম করি, এমনি এমনি চলতেছে। তারপরে আবার ও মায় মিরপুর আইয়া পড়ছি, আইয়া আমরা আবার নারায়ণগঞ্জে আইছি 2008-এর দিকে, নারায়ণগঞ্জে আইছি, ওই সময় ফখরুদ্দিন ক্ষমতায়, ফখরুদ্দিনের আমলে আমরা আইছি নারায়ণগঞ্জে। তারপরে গার্মেন্টসে কাম করি, এই এমনি দিনগুলো যায়, মায়ের ওষুধ পানি, আমার অনেকগুলো অসুখ আছে, শ্বাসকষ্ট,
হার্টের সমস্যা, গ্যাস্ট্রিক, আরও অনেকগুলো সমস্যা। এই আমি মায়ের ওষুধ বড়ি আমিও কাম করিনি আগে, আমি খোলাফত না, একদিন কামে গেলে 5 দিন যাই না, এরকম এরকম করে চলছি। মা কিছু করতো না, মাঝে মাঝে বকতো, মাঝে মাঝে করতো, নিজে বুঝতাম এই আর কি। তারপরে মা আর কি, মার জীবনটা গেছে কাম কষ্ট করতে করতে, খালি কী কষ্ট কার লাগে, আমগো লাগে। মাইয়ারা কী করবো, পোলার লাগে কী করবো, পোলার ঘরবাড়ি করবো, এই করবো এই করবো, এগুলো করে মার জীবনটা গেল। এক সময় মনে করেন যে বড় হওয়ার পরে আমি আমার বিবাহ দিব, তা আর কি বিবাহ দিব, তো মার কইতেছে যে দেশ গ্রামে আমরা বিবাহ করাবো, মার অনেক ইচ্ছে দেশ গ্রামে বিবাহ করাবো। তো দেশে গেছে, 4-5টা পাত্রী দেখছে, তো সব জায়গায় মনে করেন যে পোলা বালা কয়, হ্যাঁ পোলা তোমার পোলা বালা ঠিক আছে, কিন্তু পোলা বালা হলে কী হইব, মানুষে বানজানি দেয় যে পোলা বাপ বালা না, পোলা বাপের লাগে বালা সম্পর্ক নাই, এই পোলার কাছে মাইয়া দেওয়া যাবে না। পোলা বালা এটা স্বীকার করে, কিন্তু পোলার বাপ বালা না, পোলার বাপের লাগে সম্পর্ক নাই, পোলার বাপের সম্পত্তি পাইতো না, এরকম আর কি। এর লেগে বা দেশ গ্রামের 4-5টা বিয়ে ভাঙার পরে পরে মনে হয় তারা গোসা হইলো যে কারো জীবনে ক্ষতি করলাম না, কিছু করলাম না, না বাপের লেগে আমগো ভাই বোনের স্বাধীন বিয়ে শাদী হইতো না, তো রাখে মায়ের করলাম মা গ্রামের বিয়ে দরকার নেই, দরকার নাই, যে না আল্লাহ রিজিক, যে না আল্লাহ মিলাই দেয় নেই কোনো। পরে আমগুলো আর কি ভাড়া থাকতো, আমার বর্তমান যে ওয়াইফ আর মা, পুরো ফ্যামিলি থাকতো। তারপরে এগুলো আমার একটা অনেক বছরের সম্পর্ক, 12-13 বছরের সম্পর্ক, আমার দেখছে ছোটো থেকে, দেখছে চলাফেরা দেখছে। তারপর কইছে আমার মাইয়া দিম, ফোলা কিছু থাক না থাক আমি মাইয়া দিম, তুমি নিলে আমার মায়ের করতেছে, তুমি যদি নেও তাহলে আমার মাইয়া দিম। তো মায়ের রাজি হয়েছে, পরে আমার এই আর কি বিবাহ হয়েছে। এই আমি চিন্তা করলাম যে মানুষ এমন কি, বাপ ভালা না ঠিক আছে, বাপ ভালা না দেখে কি ফোলাও ভালা না হইব, এটা কোনো কথা? এটা কোন লজিক? বাপ খারাপ দেখে ফোলা খারাপ হইব? হয় অনেক জায়গায় হয়, অনেক জায়গায় তো হুজুরের ফুলও খারাপ, অনেক জায়গায় খারাপের ফুলও ভালো হয়, অনেক জায়গায় ভালোর ফুলও ভালো হয়, অনেক জায়গায় খারাপের ফুলও খারাপ হয়, অনেক জায়গায় ভালোর ফুল খারাপ হয়, খারাপের ফুলও ভালো হয়। সব কিছুই তো আছে, তো মানুষ কেমন নির্ধারিত করে হলো যে বাপ খারাপ, বাপ 2-3টা বিয়ে করছে আমিও 2-3টা বিয়ে করব, কথা? যাই হোক, পরে কিছু অনেকদিন এই যে আমি আসার কিছু বছর পরে বোনেরও নিয়ে এলাম। তাই এখন বর্তমানের অবস্থা, আমার মা অনেকদিন অসুস্থ থাকার পরে মা, মার কথা না বলি, মায়ের নাই দুনিয়ায়, মা আল্লাহ নিয়ে গেছে। এই গত মে মাসের 23 তারিখে আমার আম্মু মারা গেছে। আম্মু মারা যাওয়ার আগে আমার বাপের আমি, মা কইছিল, মায়ের অনেক সময় কইতো তোর বাপের আমার দেখতে মন চায়, মায়ের অনেক সময় কইতো তোর বাপের আমার দেখতে মন চায়, তা আমি মায়ের ধমক দিতাম, তখন তো হ্যাঁ তুমি কি, তুই কি মানুষ, যে মানুষটা তোমার খোঁজ খবর না, কোনো কিছু না, তোমার সেই জুয়ানকালে তোমার ফালাই দিয়ে গেছে, বউ কালে তোমার ফালাই দিয়ে গেছে, ছোটো ছোটো দুটো ফোলা বানার লেগে তুমি এই মানুষটার কথা তুমি এখনো মনে রাখো কেমনে, তুমি হ্যাঁ এখনো কেমনে দেখতে চাও, তুমি কি এরকম কইতাম না, মায়া আর কইতো না, আবার মাসি দিয়ে কইতো, পাশে ভাড়া টেবিলে আর বয়সী সমবয়সী যারা আছে হ্যাঁ কাছে কইতো বইন এরম এরম আমার দেখতে হচ্ছে। তারপর অসুস্থ হওয়ার পরেও আমি একবার কইছে মায়ের দেখতে হচ্ছে, বাপের লাগা যোগাযোগ করে না, মনে করছে আর কি কম কইলো আইতো না, কইয়ে কি হইব, এই লোকটা কইলো আইতো না, আমিও বুঝি যে আমার বাপ কইলো আইতো না, উদয় কি করবো,
পরে মা অনেক অসুস্থ হয়ে গেল গা। অনেক অসুস্থ হওয়ার পর নারায়ণগঞ্জ সদর হাসপাতাল নিলাম। হাসপাতাল নেওয়ার পর 2 দিন রাখছিলাম। ওই 2 দিন রেখে তারপরে রেফার করে দিয়েছে, যারা পারতো না ঢাকা মহাখালী পাঠাইছে। মহাখালী গ্যাস্ট্রো লিভার হসপিটালে গেলাম। ওখানে গেলাম, যাওয়ার পরে ওখানে ধরা খাইলো, অনেকগুলো রোগ ধরা খাইলো। ক্যান্সার, রক্ত ইনফেকশন, আপনার জন্ডিস, পিত্তথলির পাথর, পেটের ভিতরে টিউমারে খাদ্যনালী ব্লক। এই কারণে খাইতে পারে না, এই আর কি অবস্থা। তাই এইগুলো সমস্যার কারণে তারপর একটা কয়েকদিন চিকিৎসা চালার পরে করলো, একটা অপারেশন করা লাগবো। ERCP খাদ্যনালী এটা কাটতে একটা নাল লাগাই দেবে। ERCP এটা করার কারণে বয়স হয়ে গেছে না, অনেক রিস্ক হয়ে জায়গা। পরে আমার তারা বংশই নিল যে এই রোগী অপারেশনের পরে যদি কিছু হয় তার জন্য আর কি এরা দায়ী নেয়, এরকম একটা বংশই নিল। তা আমি বংশইটা দেওয়ার আগে না জানি, দেওয়ার পরে মনে নাই সঠিক কিছুদিন আগে, তারপর বংশ দেওয়ার পরে আমি করলাম, আমার বাপেরে ফোন দিলাম যে আব্বু মায় অনেক অসুস্থ। আমার বাপের নাম্বার আসলে এর আগে দিয়ে করে আমার যোগাযোগ হয়েছিল। আর আমি ওই দিনকে সরাসরি ফোন দিছি যে আব্বু মা এরকম অসুস্থ, মায় তোমার দেখতে চাইছে। আমার বাপ কইলো যে আমার কাছে টাকা পয়সা না, এইটা কেমনে আমু, এইটা আশ্চর্য হয়ে গেল। হ্যার স্ত্রী অসুস্থ, মৃত্যুসজ্জায়। আমার বয়স 4 বছর, আমার ছোটো বোনের বয়স 7 মাস। এই সময় আবার পালাইতে গেছে। তার মানে না হলেও তো 5-7 বছর সংসার করছে একলগে। এই 5-7 বছরও মনে করেন একটা মায়া হয় নাই, বা 5-7 বছর সংসার করছে, এই মানুষটার লেগে আর একটু মায়াল নাই। হ্যাঁ প্রথম স্ত্রী, আর যে কোনো প্রথম স্ত্রী, হ্যাঁ মানে কেমনে হ্যাঁ কইলে এই কথা যে মৃত্যুসজ্জা একটা মানুষ আর দেখতে চাইছে, হ্যাঁ না ইয়ে পারলো। আমার কাছে আমার টাকা নাই, এই নেই হেই নেই, মানে আমার কোনো মত নেই, আইব না। সোজা কথা যদি কই, আমার যদি বলতো যে বাবা আমি আইতাছি, তুই আমার একটা ব্যবস্থা কর, নাহলে হ্যাঁ যদি সরাসরি কেউ টাকা পয়সা নিয়ে আইতো বা 2-4 হাজার 5,000 10,000 টাকা ঋণ করে যদি আইতো, যদি কইতো বাবা আমি আইছি, যদি কথা কইতো আমার লাগে, মাল লাগে দেখা দিত, আমার কথা কইতো, কই আমি যদি যাওয়ার সময় কইতো যে বাবা আমি তো আইছি অমুক অমুক ঋণ করে বা কেউ তো নিয়া, আমি দিয়ে দিতাম। না বাপে আইলো না। পরে মেডিকেলে দিন রাখার পরে 22-23 দিন রাখার পরে আর উন্নতির দিকে যায় না। নিয়েছিলাম আমরা চেঞ্জিত করে নিয়েছিলাম, বসাইয়া চেঞ্জিত করে নিয়েছিলাম, মোটামুটি 8টাই নিয়েছি আর কি। পরে আর আপনার গিয়া চেঞ্জ করে নেওয়ার পরে 20-22 দিন চিকিৎসা করে আর উন্নতি আর হয় না। দিন 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 আস্তে আস্তে খারাপের দিকে গেছে। পর লাস্টে একবারে মনে করেন অবস্থা খারাপ, লাস্টে আইসিউতে রাখা হয়েছিল। 2 দিন আইসিউতে রাখছি। আমাকে যে ওয়ার্ডের যে ডাক্তার ছিল আল্লাহ যোগাযোগ, তার ভিতরে আর কি আত্মীয় স্বজন গেছে। লাস্টে আমার ছোটো মামা গেছিলো, মামা গিয়ে এবারে ডাক্তারের লাগে আলাপ করলো যে কী অবস্থা। ও ডাক্তারে কইলো যে আপনার হেয়ার আর কোনো ভরসা নাই, কারণ আপনারা যদি আইসিতে রাখেন তো রাখতে পারেন, নিয়ে যেতে পারেন। তো মামা কইলো কী করবো আমরা, আইসিউতে রাখে দৈনিক 6,000-7,000 টাকা বিল বানাইতেছে। আইসিও ফ্রি, তো 6,000 বিল বানাইতেছে ঠিক আছে, কিন্তু কোনো নেই, উপকার নেই, কিছুই হইতেছে না। তার চেয়ে আমরা দেশে নিয়ে যাই। মামার মত আমার বোনের জিগাইলাম, আমিও মত দিলাম যে মামা টিয়া পয়সা যা বাংলা তো বাংলামই, মার তো কোনো সুস্থের কোনো মুখ দেখলাম না, আর কী করুন। এর আগের দিন আইসিউর ভিতরে আমি ঢুকছিলাম, মামা ঢুকছিল, ছোটো বোনেও ঢুকছিল, এক এক করে। তো আমার লাগে লাস্ট কথা হয়েছিল, আমার লাগে যে বাবা বাবা আমি বাঁচব না, আমার দেশে লইয়ে যা, আমি বাঁচব না, আমার দেশে লইয়ে যা।
আমার তুলে চোখ দিয়ে পানি চাই দিয়েছে, বাঁচবো না মা, আর কেউ থাকলো না, মায় নাই আর কেউ, মায়ের নাই মানে কেউ নাই, নাই আছিল বাপ তো থাক কেউ নাই, জন্ম বুঝদার পরতে আমি এতে নিই বাপ, আমি বাপ নাই। পরে মায়ের লইয়ে গেলাম অ্যাম্বুলেন্সে, 12,000 দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করছি করে একবার গ্রামে লই গেছি নানা করে, বাবার বাড়ি নেই নেই কী করতে নেই, এই শেষ মুহূর্তে নিয়ে কী করুন, যে মানুষটা স্বামীর ভালো, স্বামীর আদর ভালোবাসা কিছু পাইল না, হেই মা হে বাইত নিয়ে আর কী করুন, জায়গা লাস্ট টাকা নিয়ে লাভ নেই। আমার এর ভিতরে হ্যাগুলোকে যোগাযোগ করছিলাম যে মারে লই দেশে আইতেছি, তো এরা কইতেছে যে এনে লইয়া, আমার আমার যে আম্মু আছে দ্বিতীয় পক্ষের আম্মু, হ্যাঁ কইতেছে যে এনে লইয়া হ্যার কি জামাই বাড়ি নাই, এই নেই এই নেই, হ্যার বরাবরই এমন কথা আর কি, হ্যার কথা বোঝা যায় না যে হ্যাঁ হ্যাঁ অনেক কাছের মানুষ, অনেক কিছু হ্যার কথায় আমি কোনো সময় আর পাই না কথা, কিন্তু আমার বাপই খারাপ, আমি আমার এই আম্মুর দোষ দিই না, আমার বাপটাই বালা না, তাহলে বেড়া মানুষ ভালো হলে বেড়ি মানুষ কিচ্ছু করতে পারে না, বাপই বালা না। তো এই আর কি, পরে আমি কইছি আচ্ছা দেখি, পরে মা আমি নিব না, তারপর না কই নি, পরে দেশে নানি বাড়ি নিয়ে গেলাম, নানি বাড়ি নেওয়ার পরে আমরা গেলাম বৃহস্পতিবার না শুক্রবার মারা গেছে, 23 তারিখে, মে মাসের 23 তারিখে মারা গেছে রাত 12টার আশেপাশে। তো আমি মারে নিয়ে যাওয়ার পরে ঘরের ভিতরে নিয়েছি, নেওয়ার অক্সিজেন দিয়ে নিয়েছিলাম, নেওয়ার পরে 2-3 ঘন্টা আসছিল, তারপর মারা গেছে। মারা যাওয়ার পরে আমি বুঝতে পারছি মা মারা গেছে, মামা কয় তো মা ঘুমাইতে আছে, আমি বুঝে গেছি মায়ের মুখ দিয়ে ফেনা ফেনা ছাইড়া দিচ্ছে, অক্সিজেন দিয়ে নিয়েছিলাম তো আমার নিশ্চয়, এরপরে অক্সিজেন মারা গেছে, চোখের সামনে মারা গেল, দেখলাম মানুষের মৃত্যু অনেক কাছ থেকে দেখলাম, জীবন কিছুই না, ঘর করবো বাড়ি করবো পোলার বিয়ে করাইবো, আমার একটা মেয়ে আছে, নাতির লই দেশে থাকবো, আমি আর আমার স্ত্রী ঢাকা কাম করুন, কত স্বপ্ন দেখছে মা, তোরা কাম করবি ঢাকা শহরে, আমি আমার নাতি দেশে থাকবো, কত স্বপ্ন, এই সব স্বপ্ন লই চলে গেল, অনেক কাছের থেকে দেখছে, মা এই শুয়ে রয়েছে, মার পার দ্বারা বয়ে রয়েছে, দেখলাম মানুষের জীবন কিছুই না। পরে ওই মুহূর্তে বাবার ফোন দিছি, বাবা তুমি তো মায়ের জীবিত থাকলে দেখলাম, মায় তো আর নাই বাবা, মায় মরে গেছে, বাবা বাবা মায় তো নাই বাবা, মায় মরে গেছে। পরে বাবা বাবা ফোন কেটে দিছি, পরের দিন বাবা আইছে, পরের দিন না বিকালে আইছে না সকালে আইসে জানাজার পড়ছে, আমি কইলাম, আর পরে কইলাম যে বাবা এই তো আইলা, কিন্তু তুমি আমার মারের মায় তোমার দেখলো না, বাবার কইলাম বাবা তোমার মতো খারাপ বাবা আমার জীবন আমি দেখিনি, মানুষ খারাপ দেখছে কিন্তু তোমার মতো খারাপ দেখিনি, তোমার মতো খারাপ বাবা আমি জীবনও দেখিনি, আমার মা তোমার কত দেখতে চাইছিল, তুমি যাইতা ঢাকা শহরে 5,000 10,000 টাকা ঋণ করে তুমি যাইতা, আমি তোমার টিহা দেখতাম, আমি দিতাম নাকি, আমি আমার মায়ের লগে লাখ লাখ টাকা ভাঙছি, এবার লাস্ট পর্যায়ে গিয়ে 1 লাখ টাকার বেশি ভাঙা হয়েছে, এর আগে মায়ের মনে করেন যে অনেকবার অসুস্থ হইতো, আমরা এইবারও ভাবছি যে মা তো এমন অসুস্থ হই, আমরা আমার হাসপাতালে নিয়ে যাই, 1 মাস 15 দিন থাকি, আবার মায়ের সুস্থ হয়ে যায় আবার নিয়ে, এর আগে তো এবার তো সিএনজিতে নিয়েছিলাম, এর আগে মায়ের আমি ইতে করে নিছি, অ্যাম্বুলেন্সে করে নিছি, ঢাকা মেডিকেল অ্যাম্বুলেন্সে করে নিছি, তারপর মা আমার সুস্থ হয়ে পড়ছে, আর এবার আড়াই নিছি এই মানুষের মৃত্যু। বাবারা কইলাম বাবা তোমার মতো বাপ আমি দেখি নাই, জীবনও দেখিনি।
তুমি এত খারাপ। আমার বাবা মা তো তাকাই রয়েছে, কি করব? কর কোনো ভাষা নাই, কোনো মুখ নেই, কি করব? আমার চাচারা আইলো, কাকিরা আইলো, গ্রামের বাবি আইলো, ফুয়াতো ভাইয়ের বউ আইলো, আমার মা আইলো, বোনেরা আইলো, আমার এক ছোট ভাইয়ের বউ আইলো। আর আমার শান্ত কইতে আছে যে যাক, কি করব? আল্লাহ নিয়ে গেছে, তোর মা তো তোরা দেখছিস, করছিস। আমি কইলাম যে মারে আমি কোনো দুঃখ দেই না, মার জীবনে একটা আশা আমি পূরণ করতে পারলাম না। মা আমার আব্বুরে দেখতে চাইছিল, আমি তো দেখাই পারলাম না। আমি আমার মার লেগে চিকিৎসা যাই করছি, আল্লাহর রহমতে বালাই করছি মা, কিন্তু আমি তো আমার মায়ের আমার বাপেরা দেখাইতে পারলাম না। আমার বাপটা গেল না, বাপা হে আইলা তো আইলা, মরার পরে আইলা। তুমি আমার মায়ের দেখলাম, আমার মায়ের তোমার দেখলাম না। আল্লাহ, এমন হয় কা মানুষ? মানুষ কি লেগে এমন হয়? মানুষ এমন হয় কি এর লেগে? নিজের জন্মের পোলাপান, তাহলে কোনো মায়া নেই। এতে আমার মাঝে মাঝে বুঝ ঢুকে যায়, যে আমার মাথা একটা দিন ঢুকে যে মানুষ লালন পালনে মানুষের মায়া বাড়ে। মানুষে কয় না যে রক্তের টান, আমি দেই যে বাস্তবতা হয়েছে রক্তের টান কিছুই না। আমরা একটা হাঁস মুরগি পাললে, একটা কবুতর পাললে, একটা গরু পাললে মায়া হয়। এমন মানুষও বাচ্চা কাচ্চা ছোটোতে লালন পালন না করলে সেগুলোকে মায়া হয় না, রক্তের হোক আর যাই হোক, পাললেই মায়া বাড়ে। তা আমার বাপের আমগুলোর কোনো মায়া নাই, আর আমাকে বাপের লোক আমাকে ওরকম কোনো টান নাই। আমি বাপ ডাকিও না, মন থেকে ওরকম বাবার করে ডাকিও না, কিন্তু ডাকতে হয় মাঝে মাঝে। আমি বড় হয়েছে বুঝি যে আব্বু কোনো দরকার লাগলে ডাকি, নেয়া ছাড়া ডাকা হয় না। আমি আমার ওই যে মার লাগে কথা কই, দ্বিতীয় পক্ষে যে মা, হ্যার লাগে আমি কথা কই, কিন্তু আমি আমার বাপের লাগে ওরকম একটা কথা কই না। আমার বাপের আমার ভালো লাগে না। বাপ, আমার এলাকার মানুষ আমার কয় বাপ না, তুই বাপের সম্পত্তি সম্পত্তি পাবি না। আমি কইলাম যার জীবনে ভালোবাসা পাই নাই এর সম্পত্তি আমার লাগতো না। যার লোকের ভালোবাসা পায়নি এই লোকের সম্পত্তি দিয়ে কি হবে? সম্পত্তি দিয়ে কি হইব? কোনো কিছু তো নেই। তারপরে এই আর কি, আমার ছোট বোন জামাই আমি সবাই নিয়ে গেছিলাম। বাপে আমার কইলো মারা যাওয়ার পর দাফন কাপনের পরে দেখা করে আবার আমি নিজেই আগে দিয়ে এলাম অনেকখানি পথ, গ্রামের পথ তো না, মানে একেবারে একটু ব্যাকওয়ার্ড জায়গা, গাড়ি ঘোড়া পাওয়া যায় না, কাঁচা রাস্তা। আমার বাপের আমি অনেক দূর আগে দিয়ে এলাম, গাড়িতে উড়ে দিলাম, অটো রিক্সা উড়ে দিয়ে এলাম। তারপরে বাপে আমরা কইলো যাইতে যেতে কইলো, তারপরে বাসায় কইছিল যে বোনের ওর জামাইরে লইয়ে বাইর চাইছে। তারপরে এদিকে আমি চাকরি করি, ছোটো বোনে চাকরি করে, ছোটো বোন জামাই চাকরি করে, একজনে 10 দিন 12 দিন 15 দিন করে অ্যাবসেন্ট হয়ে গেছে গা। কারণ এদিকে থাকা সম্ভব না, মায় নাই, আর দুঃখ করে কী হইব? আমার ওখানে থাকা হইলে থাকতে কী করবো? বেড়াই তো লাভ নাই, জীবন তো চালাইতে হইব। আমরা অফিসে যোগাযোগ করছি, করে তাড়াতাড়ি আইয়ে পড়ো। পরে আমরা বাজার ছেড়ে গেছি, বাজার ছেড়ে পরে আমি ফোন দিচ্ছি আমার বাবারে, যাবো আমরা তো ঢাকা যাইতে আছি গিয়ে, আমাকে অফিসেতে চাপ দিছে যে তোমরা আইয়া পড়ো। তো আমরা যে কালকাতে আমাকে ডিউটি করতে হইব। তো আমার 3 দিনের মাথায় খরচ করে পরে আমরা আর কি আইয়া পড়ছি। 3 দিনের মাথায় হালকা হালকা মিলাদ পড়াইছি, মিলাদ পড়াইয়া পরে আমরা আইয়া পড়েছি। পরের দিনে মানে আইসি, ওই দিনে আইসি, পরের দিনে আইসি মিলাদ পরে আমরা চলে এলাম। তো বাপেরা এই গাড়িতে ফোন দিছি, যাবো আমি চলে যাই। তা আব্বা ফোন দিছে তোরা চলে যাও, মানে তো ওগুলো গিয়ে আমি 6-7 হাজার টাকা বাজার করছি, আর আমি এতটা বাজার কি লেগে করলাম? তোরা চলে যাস, জামাই আইব বাড়িতে লেগে বাজার করলাম। আমি তো হতদম্ব হয়ে গেলাম, চুপ হয়ে গেলাম। তো আমি তারপর বাবার করলাম যে বাবা আচ্ছা
যা করছো করছো তোমরা খাইও, না আমাকে তো চাকরি বাসাইতে বেড়াইলে তো রইব না। তো ভাবে করলো যে তোমরা যা ভালো মনে করো। পরে রাখা দিলাম ফোন। রার পর আমি চিন্তা করলাম যে আমরা জামু করে 600,000 টাকা বাজার করছি, আর ঢাকা শহর যাইতে আর কয় টাকা ভাড়া লাগতো? কয় টাকা লাগতো? বরিশাল বা পটুয়াখালীতে বাউফলেতে আইতে কয় টাকা লাগতো? 1,000 টাকা লাগতো। 1,000 টাকা লেগে ঢাকা আইতে পারে নাই, আমাকে লেগে 7,000 টাকা বাজার করছে। চুপ হয়ে গেলাম যে হাসাই হইতেও পারে। পরে মারে দিয়া আইলাম ঢাকা, আবার চলে এলাম, আবার কাজ কাম শুরু করলাম। তারপর বাপে অনেকদিন ফোন দিছে, কথাবার্তা করলাম যে আই দেশে আইস। তো মা মেয়ের কথা কইছে যে মেয়ের এই আমার কাছে দিয়া যায়, আমার মায়ে কইল আর কি, যে মা আছে কইলো যে নাতির আমাকে দ্বারা দিয়া যা। কারণ আমার স্ত্রী রাজি না, যে আমার শাশুড়ি যে এনে থাকতারে নাই, ই করে নাই, আমার মেয়ে, আমার স্বামী যে আর ভালোবাসা পায় নাই, যে ভাই থাকতারে নাই, ই করতে নাই, না আমার মেয়ে কেমনে থাকবো গিয়ে? আমার মেয়ে আমি দেবো না। পরে আমার মেয়ের আমরা দুই স্বামী স্ত্রী কাজ করি, তো বাসায় তো আর রাখা সম্ভব না। মা ছিল, মা দিকে রাখতো। ছোটো বোনের বিয়ে দিয়ে দিচ্ছি, ছোটো বোন থাকে অন্য যাবে। তো বাধ্যতা হইয়া আমার শ্বশুরবাড়ি কিশোরগঞ্জ দিয়ে দিচ্ছি, মায়ের নানির লাগে থাকে। এই আর কি জীবনে হাল চাই। জীবন আল্লাহ কবে গোছাইতে দেবে, কবে গোছাবো আল্লাহ বলা জানে। না গোছালে আফসোস নেই, মায়ের দিয়ে মানুষের জীবনে আশা আকাঙ্ক্ষা থাকবোই। আমি মনে করি যে এই আশা আমার থাক, শুনছে এটা ছোটো একটা আশা, ঘরবাড়ি করা। এবার ঘরবাড়ি করলে দেখা যাবে যে আরও বড় আশা হয়ে যাবো, দরকারই নেই। আল্লাহ যে আমরা রাখছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। আল্লাহ কথা বলে লাভ নাই, গরম লাগতেছে আর অনেক।